আমরা ফ্রেশ হয়ে নিলাম। তবে সত্যি একসময় বাড়িটির এলাহি যুগ চলেছে, যা বাড়ির মধ্যে চারিদিক দেখলেই বোঝা যায়। আমি, বিকাশ ও অনিমেষদা যখন এই বাড়ির বিষয়ে কথা বলছি, বাড়ির বসার ঘরে বসে, তখন শুনতে পেলাম এক চিৎকার। এই চিৎকার অয়নের। সকল শ্রোতা বন্ধুদের আমাদের নতুন ইউটিউব চ্যানেল অরিপায়ন টেলসে স্বাগত। এখানে আমরা বিভিন্ন স্বাদের বাংলা গল্প তুলে ধরব আপনাদের কাছে। প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসব একটি করে নতুন গল্প। আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক গল্পে। আমাদের প্রথম নিবেদন দুঃস্বপ্নের ছায়াপথ। গল্প পাঠে আমি অরিজিৎ এবং আমার সহপাঠী দীপায়ন। আজকে আমি আপনাদের যে গল্পটি বললে শোনাতে চলেছি, সেই গল্পটি আমি শুনেছি আমারই এক বন্ধুর কাছ থেকে। বাড়ি মেদিনীপুর। মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি, সবে ক্লাস 10-এ উঠেছি। আজ আমি আমার এক অভিজ্ঞতার কথা বলবো, বিলগ্রাম যাত্রার অভিজ্ঞতা। দাদার মুখে খুব শুনেছি বিলগ্রাম মানুষ ভ্রমণ করে হাওয়া বদল করতে। তো সামনেই মাধ্যমিক, আমি ভাবলাম ঘুরে আসি, পরে এক্সামের চাপে আর হয়ে উঠবে না। বেরিয়ে পড়লাম। ট্রেন সকাল 10টার সময়। ট্রেনে উঠলাম রীতিমতো, সঙ্গে দাদা বলতে অনিমেষদা, পাশের বাড়ির দাদা। তবে আমাদের পরিবারের সঙ্গে ভালোই সম্পর্ক। সঙ্গে আমার বন্ধু অয়ন ও বিকাশ। আমরা মোট 4 জন। দাদা বলে উঠল, এখন আমরা টিফিন করে নেব, পরে আবার পুকুরঘাট স্টেশনে নেমে ট্রেন বদলাতে হবে। বিকাশ মহা আনন্দে তার ব্যাগ থেকে তার টিফিন বক্স বের করে আমাদের সামনে তুলে ধরল। ও একটু খেতে ভালোবাসে। টিফিনটার বেশিরভাগ অবশ্য আমি আর অয়নই খেয়েছিলাম। প্রায় 31টি স্টেশন পার করে 4 ঘন্টা র্যান্ডাম আড্ডা মেরে আমরা পুকুরঘাট স্টেশনে নামলাম এবং পুনরায় ট্রেন ধরলাম 1 ঘন্টা পরে। অর্থাৎ তখন প্রায় 3:10 বাজে। ট্রেনে উঠেই টানা ঘুম দিলাম সবাই। তবে ক্লান্তিবোধ নেই কোনো, বরং আনন্দই হচ্ছিল। কিন্তু এই আনন্দ যে কিছু মুহূর্তেই উধাও হবে তা বুঝতে পারিনি। যাই হোক, গন্তব্যে পৌঁছালাম সন্ধ্যে 7:25-এ। প্ল্যাটফর্ম ফাঁকা, শুধু আলোতে স্টেশনের নাম দেখা যাচ্ছিল। বিলগ্রাম স্টেশন থেকে বেরিয়ে ধরলাম টোটো। বললাম, কোনো লজ থাকলে নিয়ে চলুন বাপু, আমরা একটুখানি বিশ্রাম নিয়ে বেরোবো। অমনি টোটো ড্রাইভার বলল, না, এইখানে তেমন কোনো লজ নেই বাবু। আছে একখান জমিদার বাড়ি, তবে সেখানে তেমন কেউ থাকে না। আছে একজন দারোয়ান, সেই দেখভাল করে ওই পুরনো বাড়িটার। বিকাশ বলল, আচ্ছা বাবু, নিয়ে চলোই না সেখানে। আর একটু বলো যেন আমাদের সেখানে 2 দিন ঠাঁই হয়। টোটোওয়ালা নির্বাক, আর পরিবেশটাও নিস্তব্ধ। টোটো চলতে থাকলো সবুজ মাঠের মধ্যে দিয়ে। শুধু টোটো চলার শিশি শব্দ কানে আসছে। ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। 15 মিনিট চলার পর টোটোটা একটি প্রাচীন ভগ্ন বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। বাড়িটি পূর্বে রাজকীয় ভাব আজ ফ্যাকাশে হতে চলেছে। বাড়িটিতে প্রবেশের পথে এক মূর্তি, এক সাহেবের মূর্তি। কোট পরা, এক হাত পকেটে এবং একটি হাত খসে পড়েছে। মাথাটিও খসে পড়েছে, শুধু ঠোঁটটি বোঝা যাচ্ছে। মুখে এক হাসি, যেন আমাদের দেখেই এই হাসির উদয়। অয়ন মূর্তিটির দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে। বিকাশ, কিরে চল বাড়ির ভেতরটা দেখে আসি। এই মূর্তি দেখেই ভয় পেয়ে গেলি নাকি রে? আমারও ভয় পাচ্ছে, তবে এ ভয় অন্য ভয়। এ বাড়িতে যদি থাকি তবে রাত্রিতে শুলে তো ছাদ নিশ্চয়ই মাথার ওপর ভেঙে পড়তে পারে বলে বিকাশ হাসলো ও এগোলো। দারোয়ানের সামনে আমরা গিয়ে দাঁড়ালাম। অনিমেষদা বলল, আপনি কি ওই টোটো ড্রাইভার ভাইয়ের বন্ধু? দারোয়ান উত্তর দিল, হ্যাঁ বাবু, মোরা দুজনেই ছোট বেলাকার বন্ধু। ও আমায় বলেছে আপনাদের 2 দিনের জন্য থাকবার বন্দোবস্ত করতে হবে। মুই করে দিয়েছি, ভিতরে যান। আমরা ফ্রেশ হয়ে নিলাম।
তবে সত্যি এক সময় বাড়িটির এলাহি যুগ চলেছে, তা বাড়ির মধ্যে চারিদিক দেখলেই বোঝা যায়। আমি, বিকাশ ও অনিমেষদা যখন এই বাড়ির বিষয়ে কথা বলছি, বাড়ির বসার ঘরে বসে, তখন শুনতে পেলাম এক চিৎকার। এই চিৎকার অয়নের। আমরা সবাই ছুটে গেলাম বেলকানির কাছে। গিয়ে দেখি অয়নের বুকে একটি ছুরি বসানো, ব্যালকানি রক্তে ভর্তি। আমরা তিনজনে মিলে তাকে তুলে আনলাম। অয়ন কষ্টে ছটপট করছে, এদিকে দারোয়ানের খোঁজ নেই। আমরা তাকে চিৎকার করে ডাকা সত্ত্বেও তার কোনো সাড়া নেই। বিকাশ বলল, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। অনিমেষদা আমায় বলল, তুই তাড়াতাড়ি গুগল ম্যাপে দেখ এখান থেকে হসপিটাল ঠিক কতটা দূরে। আমি দেখে বললাম 10 কিলোমিটার। সবাই অয়নকে ধরলো, ওকে নিয়ে যাওয়া হবে এমন সময়ে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমরা হতবুদ্ধি হয়ে পড়েছি। আমরা ঠিক করে বুঝতে পারলাম না যে আমাদের পাশের ঘর থেকে কি একটা শব্দ ভেসে আসছে, যেন কেউ হাসছে। ঠিক এই সময় ইলেকট্রিক চলে গেল, সারা ঘর অন্ধকারে ঢেকে গেল। এইবার যেন সেই হাসির শব্দ তীক্ষ্ণ হচ্ছে, এগিয়ে আসছে আমাদের দিকে। ঠিক আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এক অবছায়া। হঠাৎ ইলেকট্রিক আসতে উধাও সেই অবছায়া। অনিমেষদা বলল, সব কিছু দেখার পর, এবারই কেন এবার কি জানি আমারও ঠিক সুবিধার মনে হচ্ছে না। আমিও বিকাশ এখন অয়নের সেই প্রাণহীন নিথর দেহের দিকে তাকিয়ে। অনিমেষদা আবার বলে উঠল, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তিনজনকে এই বাড়ি থেকে বেরোতেই হবে। আমরা অয়নের সেই রক্তাক্ত নির্জীব দেহ, আমাদের সব কিছু ফেলে দরজার কাছে এসে পৌঁছালাম। আমরা সবাই দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু তার খুলল না। যেন কেউ বাইরে থেকে খিল দিয়ে গেছে আমাদের। আমরা ক্রমাগত এক গন্ধ পাচ্ছি, এক বিশ্রী গন্ধ, যেন মাংস পচার গন্ধ। বিকাশ বলল, উত্তর দিকে এক বড় জানালা আছে। আমি বাড়ি ঘুরতে ঘুরতে দেখেছিলাম, ওই দিক দিয়ে বেরোনো ভালো হবে বলে মনে হচ্ছে আমার। আমরা ছুটলাম বাড়ির উত্তর দিকে। অনিমেষদা জানলার শিক ভেঙে আমাদের বেরোনোর পথ বানালো। আমরা বেরোলাম। বাড়ির এই পাঁচিলটা ভাঙা, সামনে জঙ্গল, ঘন জঙ্গল। বাড়ির মধ্যে থেকে এক চিৎকারের শব্দ এলো, এক সাহেবী গলা। আমরা ভয়ে দৌড়াতে লাগলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলের মধ্যে কোথাও কোথাও চাঁদের আলো এসে পড়েছে। এ যেন এক ছায়াপথ, দুঃস্বপ্নের ছায়াপথ। জঙ্গল পেরিয়ে এক হাই রোড, তার কিছু পরেই এক পুলিশ চেকপোস্ট। সেখান থেকেই আমরা হেল্প চাইলাম। আমাদের উদ্ধার করলেন তারা। জানতে পারলাম ওইখানকার ওসি কাকুর কাছ থেকে যে বাড়িটা হলো উইলিয়াম জোনাথন স্পিয়ারের। তিনি ছিলেন এক ব্যবসায়ী, ছিল অগাধ টাকা। গ্রামের নারীদের ওপর নির্যাতন, অত্যাচার চালাতেন তিনি তার ওই বাড়িতে। তবে একদিন গ্রামের পুরুষরা তাকে বেঁধে তাকে তারই বাড়িতে পুড়িয়ে মারে। ওই বাড়িতে প্রাণ গেছে বহু মানুষের, তবে দারোয়ানের খোঁজ নেই। ওই বাড়ি নাকি সারাক্ষণই মানুষ শূন্য থাকে। সেই মুহূর্তে পুলিশের এক অফিসার জিজ্ঞেস করলেন, যার খুন হয়েছে সে কে? বিকাশ এখনও ভয় পেয়ে রয়েছে। অনিমেষদা সকালে ঘুমিয়েছে। সারা রাত চোখে ঘুম নেই আমাদের তিনজনের। আমি বলে উঠলাম, এটি আমাদের প্রথম প্রচেষ্টা। আমাদের গল্পটি কেমন লাগলো সেটি নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশানে বলবেন। সাথে যদি ভালো লাগে একটি লাইকও করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পর্বের জন্য।